আজকে আমরা পড়ব নদীর কাজ ও গঠিত ভূমিরূপ। নদী মূলত তিনটি কাজ করে থাকে। প্রথমে হলো ক্ষয় কাজ, তারপরে বহন কাজ এবং সবশেষে সঞ্চয় কাজ। ক্ষয় কাজ মূলত নদী তার উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে করে থাকে। তাই নদী যখন উচ্চ গতিতে থাকে তখন নদীতে জলের পরিমাণ থাকে বেশি এবং গতিবেগ থাকে অত্যাধিক। সেই সময় নদী তার প্রবাহ পথে সমস্ত শিলাকে চূর্ণ বিচূর্ণ করে ক্ষয় করে এবং নদীর স্রোতের সঙ্গে বয়ে নিয়ে চলে। একে বলা হয় নদীর ক্ষয় কাজ। এটি মূলত নদীর উচ্চ প্রবাহে দেখা যায়। অর্থাৎ নদীর উচ্চ প্রবাহে ঢাল বেশি থাকে। ঢাল বেশি হওয়ার কারণে নদী তার প্রবাহ পথে যত শিলাখণ্ড পায় সেগুলিকে নদী চূর্ণ বিচূর্ণ করে তার সাথে নিয়ে বয়ে চলে। এটাকে বলা হয় নদী ক্ষয় কাজ। নদী সাধারণত 6 রকম ভাবে ক্ষয় কাজ করে, যথা জলপ্রবাহ ক্ষয়। জলের স্রোতের ক্রমাগত আঘাতে নদীর খাতের ও নদীর পাড়ের শিলা দুর্বল ও হালকা হয় এবং অবশেষে শিলা যান্ত্রিকভাবে খুলে বেরিয়ে আসে। একে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় না নদীবাহিত নুড়ি পাথরের খণ্ড, বোল্ডার প্রভৃতির আঘাতে নদীর তলদেশ ক্ষয় হয়। একে বলা হয় অবঘর্ষ ক্ষয়। এরপরে হলো ঘর্ষণ ক্ষয়। নদীবাহিত বড় বড় শিলাখণ্ডগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ক্ষয় হতে থাকে এবং নুড়ি বালি পলিকণায় পরিণত হয়। একে বলে ঘর্ষণ ক্ষয়। অর্থাৎ নদীবাহিত যে পাথর শিলাচূর্ণ এগুলি রয়েছে এরা একে অপরের সাথে ঘর্ষণের ফলে এরা আকারে ছোট হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট নুড়ি বালি পলিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। সংঘর্ষ ক্ষয় না বন্যার জলে বড় বড় শিলাখণ্ডগুলি বাহিত হয়ে নদীগর্ভের বিশাল আকৃতির শিলাখণ্ডগুলিকে সজোরে আঘাত করে এবং ক্ষয় করে। একে বলা হয় সংঘর্ষ ক্ষয়। বুদবুদ ক্ষয় না নদীর জলে বুদবুদের ভেতরের বাতাস প্রচণ্ড চাপে নদীগর্ভের শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। এই জাতীয় ক্ষয়কে বলা হয় বুদবুদ ক্ষয়। এরপর হলো দ্রবণ ক্ষয় এবং সর্বশেষ ক্ষয় হলো দ্রবণ ক্ষয়। নদীর জলের সঙ্গে শিলা খনিজের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং একে বলা হয় দ্রবণ ক্ষয়। অর্থাৎ নদীর জলের মধ্যে বিভিন্ন রাসায়নিক খনিজ পদার্থ থাকতে পারে। সেই সব খনিজ এবং রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ার ফলে অনেক সময় শিলা চূর্ণ বিচূর্ণ বা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। একে বলা হয় মূলত দ্রবণ ক্ষয়। এরপর হলো নদীর বহন কাজ। নদীর বহন ক্ষমতা নির্ভর করে নদী প্রবাহের ওপর। অর্থাৎ নদী প্রবাহে যত বেশি থাকবে নদীর বহন ক্ষমতা থাকবে তত বেশি। এটি নির্ভর করে জলের গতিবেগ এবং জলের পরিমাণের ওপর। বন্যা বা হড়পা বানে নদীর বহন ক্ষমতা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ যখন বন্যা হয় বা অতিরিক্ত বন্যা অতিবৃষ্টি হয় তখন কিন্তু নদীতে জলের যোগান বৃদ্ধি পায় এবং নদীতে জলের যোগান বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতাও বৃদ্ধি পাবে। নদীর বহন ক্ষমতা বা বহন কাজ প্রধানত 4টি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। একটা হলো দ্রবণ প্রক্রিয়ার ক্ষয়। নদীর জলে বিয়োজিত হয়ে বহু খনিজ দ্রবণ অবস্থায় পরিবাহিত হয়। একে বলা হয় দ্রবণ প্রক্রিয়ায় বহন। এরপরে ভাসমান প্রক্রিয়ায় বহন। সূক্ষ্ম কাদাকণা পলি ও বালি নদীতে সহজে থিতিয়ে পড়ে না, এরা বহুদূর পর্যন্ত চলে যায়। একে বলা হয় ভাসমান প্রক্রিয়ায় বহন। অর্থাৎ দ্রবণ প্রক্রিয়া বহন কি না নদীর জলে অনেক সময় বিভিন্ন রকম খনিজ পদার্থ দ্রবীভূত হয়ে যায় এবং সেই দ্রবীভূত পদার্থগুলিকেও কিন্তু নদী বহন করে নিয়ে চলে। এটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া বহন। অপরদিকে নদীর মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা কাদা কণাগুলি রয়েছে এরা কিন্তু নদীতে সহজে থিতিয়ে পড়ে না, এরাও কিন্তু নদীর জলের সাথে পরিবাহিত হয় ভাসমান অবস্থায়। যেহেতু ভাসমান অবস্থায় পরিবাহিত হয় তাই একে বলা হয় ভাসমান প্রক্রিয়ায় বহন। এরপরে লম্ফদান প্রক্রিয়ায় বহন। অপেক্ষাকৃত ভারী শিলাখণ্ডগুলি নদীর তলদেশে ধাক্কা খেয়ে খেয়ে লাফাতে লাফাতে নদীর স্রোতের টানে পরিবাহিত হয়। একে বলা হয় লম্ফদান প্রক্রিয়া। অর্থাৎ নদীবাহিত যে বড় বড় প্রস্তর খণ্ডগুলি রয়েছে সেগুলি ক্রমাগত নদীর তলদেশকে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে তারা পরিবাহিত হয়, তাই একে বলা হয় লম্ফদান প্রক্রিয়ায় বহন। 4 গড়ানো প্রক্রিয়ায় বহন। ছোট ছোট যে নুড়িগুলি রয়েছে সেগুলি তো আঘাত করে না, সেগুলি গড়িয়ে যায়। অর্থাৎ ছোট ছোট নুড়িগুলি নদীর তলদেশে দিয়ে গড়াতে গড়াতে নিচের দিকে চলে আসে, একে বলা হয় গড়ানো প্রক্রিয়ায় বহন। এরপরে হলো নদীর সঞ্চয় কাজ। নদীর গতিবেগ কমে গেলে নদী তার বহন ক্ষমতা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। অর্থাৎ নদী যখন একদম মোহনার কাছে এসে পৌঁছায় তখন কিন্তু নদীর বহন ক্ষমতা একদমই থাকে না। যেহেতু নদীর
গতিপথের ঢাল একদমই কমে যায়, তাই নদীর বহন করার ক্ষমতা বা ক্ষয় করার ক্ষমতা কোনোটাই থাকে না। তখন নদী তার সাথে বাহিত যে পলি, কাদা কণা, সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলি রয়েছে, সেগুলিকে নদী কি করে না তার তলদেশে এবং তার পার্শ্বদেশে সঞ্চয় করতে থাকে। নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপ। নদী উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপ গঠিত হয় তা হলো ভি আকৃতির উপত্যকা। পার্বত্য প্রবাহে নদী তার সর্বশক্তি দিয়ে নিম্নক্ষয় করে এবং উপত্যকা গভীর হতে থাকে। এই সময় নদী পার্শ্বক্ষয় খুবই কম করে এবং অত্যাধিক পরিমাণে নিম্নক্ষয় এবং সামান্য পার্শ্বক্ষয়ের ফলে নদী উপত্যকা দেখতে অনেকটা ইংরাজি ভি অক্ষরের মতো হয়, তাই একে ভি আকৃতির উপত্যকাও বলা হয়। এখানে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা হলো ডায়াগ্রাম আর একটা হলো বাস্তব ছবি। তো এখানে নদী উপত্যকাটা কিন্তু সম্পূর্ণ ইংরাজি ভি অক্ষরের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সময় কিন্তু নদী প্রচুর পরিমাণে নিম্নক্ষয় করে এবং সামান্য পরিমাণে পার্শ্বক্ষয় করে, যার কারণে নদী উপত্যকাটা অনেকটা ভি আকৃতির মতো হয়ে যায়। এরপর হলো গিরিখাত বা ক্যানিয়ন। কেবলমাত্র নিম্নক্ষয়ের ফলে যে গভীর বা অতি গভীর সংকীর্ণ নদী উপত্যকা তৈরি হয় তাকে বলা হয় গিরিখাত। গিরিখাত সাধারণত নদীর নিম্নক্ষয়ের ফলে সৃষ্টি হয়, যেমন নেপালের কালীগণ্ডকী গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত, যার গভীরতা হলো ৫,৫৭১ মিটার। এগুলি আমাদের অনেক সময় শর্ট কোয়েশ্চেনে আসে বা মাল্টিপল চয়েসে চলে আসে। নদীর গতিপথ জুড়ে বিস্তৃত দুই পাশে খাড়া দেয়াল যুক্ত, মানে নদীর গতিপথে এই যে দেয়ালগুলি এগুলি কিন্তু অনেকটাই খাড়া থাকে। অপরদিকে নদীর গতিপথ জুড়ে যে খাড়া দেয়ালযুক্ত আই আকৃতির গভীর উপত্যকার সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যানিয়ন। অর্থাৎ নদী উপত্যকা যখন অনেকটাই গভীর হয়ে যায় তখন দেখতে একটু অনেকটা ইংরাজি আই অক্ষরের মতো হয়ে যায় হয়, তাই একে বলা হয় আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। এটি মূলত চুনাপাথরযুক্ত অঞ্চলে হয়ে থাকে। চুনাপাথরযুক্ত অঞ্চল ভূপ্রকৃতির শিলার অনেকটা দুর্বল হয়ে থাকে, সে কারণে নদী এই অঞ্চলে প্রচুর পরিমাণে নিম্নক্ষয় করে। যেমন কলোরাডো নদীর উপরে সৃষ্ট গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসতে পারে। এরপরে হলো গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য। আকৃতি। গিরিখাত দেখতে অনেকটা ভি আকৃতির মতো হয়ে থাকে, এর অতি সংকীর্ণ ও গভীর হয়। অপরদিকে ক্যানিয়ন বেশি প্রশস্ত ও অত্যন্ত গভীর হয় এবং উপত্যকা অনেকটা আই আকৃতির হয়ে থাকে। ক্ষয়ের প্রকৃতি। গিরিখাতে কিন্তু নদীর নিম্নক্ষয়ের সাথে সাথে পার্শ্বক্ষয় করে, অর্থাৎ নদী নিম্নক্ষয় বেশি করে এবং পার্শ্বক্ষয় কম করে। অপরদিকে ক্যানিয়নে কিন্তু নদী প্রচুর পরিমাণে নিম্নক্ষয় করে, পার্শ্বক্ষয় একদম করে না বললেই চলে। ভৌগোলিক পরিবেশ। গিরিখাত কোথায় সৃষ্টি হয়? গিরিখাত মূলত খরস্রোতা নদী এবং অত্যাধিক বৃষ্টিপাতযুক্ত পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টির পক্ষে উপযুক্ত। অপরদিকে ক্যানিয়ন হলো চিরপ্রবাহী নদী, অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট এবং চুনাপাথর গঠিত শুষ্ক অঞ্চল ক্যানিয়ন গঠনের পক্ষে উপযুক্ত। জলপ্রপাত। নদীর প্রবাহ পথে ঢালের হঠাৎ যখন পরিবর্তন হয় তখন জলরাশি কিন্তু খাড়া ঢাল বেয়ে ওপর থেকে নিচে প্রবল বেগে পতিত হয়, একে বলা হয় জলপ্রপাত। অর্থাৎ জলপ্রপাত বিভিন্ন রকম ভাবে সৃষ্টি হতে পারে, যেমন নদীর প্রবাহ পথে হঠাৎ যদি খাড়া ঢাল সৃষ্টি হয় তখন জলপ্রপাতের সৃষ্টি হয়। অর্থাৎ নদী একটা সমান্তরাল পথে প্রবাহিত হচ্ছিল, কিন্তু হঠাৎ যদি সেই নদীর ঢালটা নিচে নেমে আসে তখন কিন্তু নদীর জলরাশিও খুব দ্রুত বেগে নিচে পতিত হয়, এর ফলে সৃষ্টি হয় জলপ্রপাত। নদীর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে অবস্থান করলে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন ইরাবতী নদী। এটা হলো ছুটি হবে না, এটা হলো চ্যুতি। আড়াআড়ি ভাবে চ্যুতি থাকলে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন ইরাবতী নদীর উপরে সৃষ্ট ভারতের নায়াগ্রা জলপ্রপাত, নর্মদা নদীর কপিলধারা জলপ্রপাত, জাম্বেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত। এগুলি হলো এই রকম জলপ্রপাতের উদাহরণ।
3 মালভূমি খাড়াভাবে সমভূমির সঙ্গে মিশলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ হলো কর্ণাটকের শরাবতী নদীর উপর সৃষ্ট যোগ জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত 2500 মিটার উচ্চতা। 4 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকার ওপর থেকে বরফ গলা জল যখন নিচে পড়ে তখন এই প্রকার জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে। ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটিও হলো একটি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। খরস্রোত। খরস্রোতা নদীর গতিপথে ছোট ছোট বন্ধুরতা, বিশেষ করে কঠিন শিলার উদ্ভিদ থাকলে সেসব জায়গায় নদীর স্রোতের বেগ হঠাৎ বৃদ্ধি পায়। এদের বলা হয় খরস্রোত। উদাহরণ হলো আফ্রিকার জাইরে নদীর লিভিংস্টোন জলপ্রপাত 32টি খরস্রোত সৃষ্টি করে 270 ফুট নিচে নেমে এসেছে। অর্থাৎ খরস্রোত কি, অর্থাৎ এটা হলো যদি এটা নদীর প্রবাহ পথ আমরা দেখি, তাহলে নদীর প্রবাহ পথে ধরো অনেকবার নদী বারবার তার নদীর ঢাল পরিবর্তন হচ্ছে, এর ফলে কি, এর ফলে সৃষ্টি হয় খরস্রোত। কাসকেড। নদীর প্রবাহ পথে সিঁড়ির মতো ধাপে ধাপে খাড়া ঢালের ওপর সৃষ্ট ছোট ছোট জলপ্রপাত যখন লাফিয়ে লাফিয়ে নেমে আসে তখন তাকে বলা হয় কাসকেড। উদাহরণ হলো আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন। শৃঙ্খলিত শৈলশিরা। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে একের পর এক শৈলশিরা আড়াআড়ি ভাবে অবস্থানের জন্য নদীর প্রবাহ চোখের আড়ালে চলে যায়। অর্থাৎ পর্বতগুলো দেখো এমন ভাবে অবস্থান করেছে যাতে আমরা নদীর গতিপথটাকে কিন্তু দেখা যায় না, এর জন্যই একে বলা হয় আবদ্ধ। যেহেতু নদীর গতিপথটা এখানে আবদ্ধ হয়ে যাচ্ছে, দূর থেকে দেখলে মনে হয় নদীর দুই দিক থেকে উপত্যকা নেমে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং নদী আবদ্ধ হয়ে পড়ে। একে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। উদাহরণ হলো হিমালয় পার্বত্য অঞ্চলে তিস্তা, তোরসা, মহানদীতে প্রভৃতি নদীর গতিপথে এরকম আবদ্ধ শৈলশিরা দেখা যায়। এরপর হলো প্রপাতকূপ। জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে বলা হয় প্রপাতকূপ। অর্থাৎ ছবিতে দেখা যাচ্ছে যে যখন জলপ্রপাত কঠিন শিলা থেকে দুর্বল শিলার ওপরে পতিত হয় তাহলে কি জলপ্রপাত প্রচন্ড বেগে সেখানে আঘাত করে এবং সেই আঘাতের ফলে সেখানে কিন্তু গর্তের সৃষ্টি হয়, একেই বলা হয় প্রপাতকূপ। জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে বলে প্রপাতকূপ। মূলত নদীর সাথে থাকা বয়ে আসা নুড়ি, পাথর, প্রভৃতির অবকর্ষ ক্ষয়ের ফলে প্রপাতকূপ সৃষ্টি হয়। যেমন চেরাপুঞ্জির নিকট নোহকালিকায় জলপ্রপাত হলো এইরকম একটি প্রপাতকূপের উদাহরণ। মন্থকূপ না পার্বত্য অঞ্চলে নদীর জল বন্ধুর তলদেশে ধাক্কা খেয়ে পাক খেতে খেতে বয়ে যায়। জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ি ও পাথরের বিরামহীন আঘাতের ফলে নদীর তলদেশের শিলায় গোলাকার গর্ত সৃষ্টি হয়, একে বলা হয় মন্থকূপ। ঘাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে অনেক মন্থকূপ দেখা যায়। পাশের ছবি দেখা যাচ্ছে যে নদী যখন তার প্রবাহ পথে বড় বড় শিলাগুলি রয়েছে সেই শিলাগুলি কিন্তু নদীর প্রবাহ পথে অনেক পরিমাণ মানে আঘাত করে এবং সেই আঘাতের ফলে সেখানে ছোট 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 গর্তের সৃষ্টি হয়। এই ছোট 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 গর্তগুলিকেই বলা হচ্ছে মন্থকূপ। আজকে আমরা পড়লাম নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ এবং এখানে এটি একটি বড় কোয়েশ্চেন আকারে আসতে পারে, তার মধ্যে একটি 3 নম্বর বা 4 নম্বরের কোয়েশ্চেনে আসতে পারে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। আজকে এই অবধি। পরবর্তী ক্লাসে আমরা পড়ব নদীর মধ্য গতিতে এবং নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।